এই গাছটাতে কত পেয়ারা ধরছে? হ্যাঁ, একদিকে ধরেছে, আবার এইখানে আমরা ফুল দেখছি, এখানে একটা মার্বেলের মতো ফল দেখছি, এখানে ছোট ছোট ফল দেখছি। এটি একটি মানে আবারও বলতে হয় যে এটা আসলে একটা বিষয়ের নাম, যে একটি গাছে যে উৎপাদনশীলতা কত বেশি হতে পারে এই থাই 5 জাতের পেয়ারা হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। স্যার এগুলো কিন্তু সব আমরা ঝোপ পদ্ধতি। স্যার দেখেন স্যার, এই যে এখান থেকে কুশিটা ভেঙে দেওয়া হয়েছে এবং দুটো ডাল বের হয়েছে, সেখান থেকে আবার কিন্তু ফল আসছে। শীত শেষ হয়েছে, এই যে আমরা মার্চ মাসের মাঝামাঝি সময়ে দাঁড়িয়ে আছি। এখনই কিন্তু ফলের গাছ লাগানোর উপযুক্ত সময়। আর কৃষি বায়োস্কোপের যে ভিডিওগুলো আমরা তৈরি করি, সেখানে কিন্তু বেশিরভাগ কমেন্ট আসে যে অনেকে নতুন বাগান সৃজন করতে চান, ফলের বাগান করতে চান, মিষ্ট ফলের বাগান করতে চান, এই বিষয়ে পরামর্শ চান। এবং অনেক সময় আমাদের অফিসেও কিন্তু অনেক মানুষ আসেন যারা ফল বাগান করতে চান, তার পরামর্শ চেয়ে। তো আজকে যারা ফলের বাগান তৈরি করতে চান তাদের জন্য এই ভিডিও, মিশ্র ফলের বাগান কিভাবে করা যেতে পারে সেই বিষয়ে আজকে আলোচনা হবে। তো আমাদের আজকের আলোচনায় আমাদের মাঝে উপস্থিত আছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক, কৃষি মন্ত্রণালয়ের এক্সপার্ট পুলের বর্তমান সদস্য, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন স্যার জনাব মোহাম্মদ হামিদুর রহমান। স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ স্যার। আপনার কাছে জানতে চাচ্ছি স্যার, এই যে ফলের বাগানের প্রতি মানুষের যে ঝোঁক তৈরি হয়েছে ইদানিং সময়ে, এই ঝোঁকটা স্যার আসলে কেন হচ্ছে, এবং ফলের বাগান সৃজনের ক্ষেত্রে, ফল বাগান করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত, সেই বিষয়ে স্যার আপনি যদি একটু বলতেন। কি কারণ? এক হচ্ছে মানুষের পুষ্টি সচেতনতা বাড়ছে এবং ফল খাবার প্রতি ঝোঁক বাড়ছে, সেটি যেমন একটি কারণ। আরেকটি হচ্ছে যে এটা বিক্রি করে বেশি আর্থিকভাবে লাভবান হওয়া যায়। এই দুটি কারণেই মূলত আমাদের দেশে বলা যায় গত 7-8 বছরে, 10 বছরের মধ্যে ফল চাষের এক ধরনের বিপ্লব ঘটে গেছে। আমাদের দেশীয় ফলের উন্নত জাত যেমন আমরা চাষের আওতায় এনেছি, তেমনি বিদেশ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফল আমাদের দেশে এই ফলের জগতে সংযোজিত হয়ে আমাদের ফলের যে চাহিদা, পুষ্টি চাহিদা, সেটা পূরণে অনেক সহায়তা করছে। এই মুহূর্তে আমরা যে ফল বাগানে দাঁড়িয়ে আছি, আমরা এটা জেনেছি যে এটি থাই 5 পেয়ারার জাত। এটি থাইল্যান্ড থেকে উদ্ভাবিত একটি জাত। এটি ছোট গাছে, ঝোপালো গাছে প্রচুর পেয়ারা ধরে। লাগানোর 5-6 মাসের মধ্য থেকেই, মানে অর্ধ বছরের পর থেকেই এর ফল ধরা শুরু হয়ে যায়। আমার সামনে যে গাছটি রয়েছে এটি লাগানো হয়েছে মাত্র 5 মাস আগে। তো তাতেই এখানে অসংখ্য ফুল ধরেছে। সবগুলো যদি ফল হয়ে ওঠে তাহলে এই গাছ সেটা বহন করা সম্ভব নয়। সেই জন্য এখানে মানে কার্যক্রম আমরা করি, সেটাকে আমরা বলি থিনিং। ফলকে পাতলাকরণ করে দেয়, পাতলাকরণ করে দিয়ে যেটা ফলটা চেহারা স্বাস্থ্য ভালো, এটা রেখে দিয়ে বাকি বা একই গোটাতে যদি দুটো ফল হয়, একটা রেখে দিয়ে আরেকটু ভেঙে দেয়া, এভাবেই পাতলাকরণ করে ফল রাখা হয়। এবং তাতে ফলের সাইজটাও কিন্তু স্যার বড় হয়, সাইজ বড় হয় এবং এতে খুব আকর্ষণীয় হয়। একটা বিষয় স্যার, যেমন ছোট একটা গাছ, এটা কিন্তু একটা ঝোপালো একটা গাছ, যে এর আগে আমরা স্যার দেখেছিলাম ঝোপ পদ্ধতিতে পেয়ারা চাষ, পেয়ারা ধরবে 12 মাস, এভাবে এরকম একটা ভিডিও দেখেছিলাম, স্লোগান আমরা স্যার করেছি স্যার। এই যে এটাও কিন্তু সেই ঝোপ পদ্ধতি, যে মাঝখানে কিন্তু এর কুশিটা কেটে দেওয়া হয়েছে, 2 পাশে ডাল বের হয়েছে এবং 2 ডালেই অসংখ্য পেয়ারা। হ্যাঁ, এবং শীতকালেও কিন্তু আমরা অন্যান্য গাছে দেখছি যে পেয়ারা হচ্ছে। আগের যে ডাল বাঁকানো পদ্ধতি, সেটা কিন্তু স্যার প্রয়োজন হচ্ছে না। ডাল বাঁকানো বা আমাদের যেটাকে বলা হয় বৃক্ষ, পেয়ারা গাছ বড় গাছ হয়ে ওঠে, পেয়ারা গাছের চূড়ে পেয়ারা পাড়তে হয়। হ্যাঁ, আমাদের সেই কাজী নজরুল ইসলামের কাঠবিড়ালি কবিতে আছে যে পেয়ারা গাছে উঠে কাঠবিড়ালি পেয়ারা খায়। আমরাও দেখেছি আমাদের যে ট্র্যাডিশনাল ভ্যারাইটি সরবকাঠি, কাঞ্চনপুরি, এগুলো কিন্তু বড় বড় বৃক্ষ হয় এবং পেয়ারা সাইজ অনেক ছোট হয়, কিন্তু তার একটা অন্য ধরনের স্বাদ আছে। কিন্তু আধুনিক যেসব জাত, আমাদের কাজী পেয়ারা থেকে আমাদের দেশে আধুনিক পেয়ারার জাতের সংযোজন শুরু হয়। দীর্ঘ সময় এককভাবে কাজী পেয়ারার জগতে রাজত্ব করেছে। তারপরে যখন থেকে থাই পেয়ারার এই নতুন জাতগুলো, থাই 3, থাই 5, এইসব জাতগুলো আসা শুরু হয়েছে,
তখন থেকে আমরা লক্ষ্য করছি বাংলাদেশে পেয়ারা চাষের বিপ্লব ঘটেছে। সারা বছর আমরা পেয়ারা পাচ্ছি, শীত, গ্রীষ্ম, শরৎ, হেমন্ত, বসন্ত সবসময় বাজারে পেয়ারা পাওয়া যায়। কখনো দামটা একটু বেশি হয়, আবার কখনো দাম অনেক পড়ে যায়। কিন্তু যেহেতু একটি বাগান থেকে সারা বছর ফল হয়, কৃষক কিন্তু এর দ্বারা লাভবান হয়। এবং কৃষকের যে বাজার ব্যবস্থা সাথে সংযোগ যদি ভালোভাবে ঘটানো যায়, তাহলে একটি সার্বক্ষণিক বিপণন কার্যক্রমও তার মাধ্যমে চলতে পারে। স্যার, একটা বিষয় হচ্ছে অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করে, হ্যাঁ, যেহেতু আমরা কৃষি সম্প্রসারণ দপ্তরে কাজ করি, আমাদের অফিসেও আসে যে ফলের বাগান করব, কোন ফলের বাগান করব। হ্যাঁ, এখানে তাদের একটা লাভের একটা বিষয় আছে, শ্রমিক সেখানে নিয়োজিত থাকবে, তাদের বেতনের বিষয় আছে। তো সেই ক্ষেত্রে স্যার আপনার কাছে কি মনে হয় যে কোন ফলের বাগানটা করলে সামগ্রিক দিক থেকে লাভবান হওয়া যাবে? আমি আমার ব্যক্তিগত মতামত হচ্ছে একক কোনো ফলের বাগান করার যে ভাবনা, এখান থেকে আমাদের সরে আসা দরকার। আমরা ফল উৎপাদনকে দুটি পরিসরে দেখতে চাই। একটি হচ্ছে আমাদের গৃহাঙ্গন বা বসত বাড়িতে ফল চাষ, আর একটি হচ্ছে বাণিজ্যিক ফল চাষ। বসত বাড়িতে মিশ্র ফল বাগানের সুযোগ থাকে। আমাদের যত ছোট বসত বাড়ি হোক, তার একটা পরিধি থাকে, চারপাশে বেড়া। এই গ্রামীণ বসত বাড়িগুলো কিছু জায়গা থাকেই, সেখান দিয়ে বেড়ার চারপাশ দিয়ে আমরা লেবু গাছ লাগাতে পারি। আমাদের টিউবওয়েল, প্রত্যেক বাড়িতেই প্রায় টিউবওয়েল আছে। তার যে পানি যেখানটায় পড়ে, যে জায়গাটা বেশি স্যাঁতসেঁতে থাকে, ওইখানে এক জায়গায় কলা গাছ আমরা দিব্যি লাগাতে পারি। তার একটা ডুবাতে কচু লাগাতে পারি, তার কলা গাছ থেকে আমরা ফল পেতে পারি। আবার আমরা জানি যে আমাদের কিছু কিছু ফল গাছ খুব আলো পছন্দ করে, আবার কিছু কিছু ফল গাছ ছায়াতেও হয়। হ্যাঁ, যেমন আমাদের আনারস গাছ, কোনো কোনো জায়গায় যেসব এলাকা আনারস হওয়া সম্ভব, সেখানে কিন্তু আমরা আমাদের ফল বাগানের নিচে আনারস হয়। এখন এটা কিন্তু মধুপুর এবং তার আশেপাশের এলাকায় প্রচুর এটা হচ্ছে। আমাদের পেঁপে, কলা, আনারস এবং পেয়ারা, এগুলো দিয়ে এক ধরনের মিশ্র ফল বাগান হয়েছে। তাছাড়া আমাদের দেশে আরও কিছু যেগুলোকে আমরা বলি মাইনর ফ্রুট, মানে যেগুলো খুব কম গুরুত্বপূর্ণ ফল, তার মধ্যে কামরাঙা, তার মধ্যে সফেদা, তারপরে ডালিম, আতা, এই ধরনের ফলগুলো কিন্তু আমাদের এই বাণিজ্যিক চাষাবাদের আওতায় আনা যায়। আমাদের দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ফল হচ্ছে সফেদা। এই সফেদাকেও কিন্তু আমরা আমাদের বাণিজ্যিক ফল বাগানের মধ্যে আনতে পারি, আবার আমাদের বসত বাড়ির ফল বাগানের মধ্যেও আনতে পারি। তবে আমাদের প্রধান ফল যেগুলো, তার মধ্যে আম, কাঁঠাল, লিচু, এই ফলগুলো মূলত আমরা বাণিজ্যিকভাবে আবাদ হতে দেখি বড় বড় বাগান করে। কিন্তু আমের এখন এতটাই গুরুত্বপূর্ণ কিছু ভ্যারাইটি আমাদের এখানে এসেছে, যেগুলো খুব ছোট অবস্থায় ফল ধরে এবং প্রতি বছর ফল ধরে। এমনকি ফল ধরার পরগুলোকে যদি হালকা প্রুনিং করে, মানে ছেটে দেওয়া যায়, তাহলে পরবর্তী বছরে পরিচর্যা করলে আরও বেশি ফল ধরে। যেমন আমরা জানি যে আমাদের দেশীয় একটি জাত আছে হাড়িভাঙা, এটি কিন্তু আমাদের প্রতি বছরই এটাতে ফল আনা যায়। আর দুটি হাইব্রিড জাতের মানে ফল আছে আমাদের দেশে। একটি হচ্ছে আমরা যেটাকে সাধারণভাবে আম্রপলি বলি, বাড়িয়াম 3, প্রত্যেক বছরই এর ফল আসে। আবার একমাত্র আমাদের দেশে উদ্ভাবিত হাইব্রিড আমের জাত যেটা বাড়িয়াম 4, এইটা খুবই চমৎকার একটা জাত। প্রত্যেক বছরই এর আম হয় এবং এটা খুব ছোট গাছে লেটে, তখন ভালো দাম পাওয়া যায়। ছোট গাছে বড় বড় আম ধরে। আমরা এই যে বললাম যে আমাদের খাটো জাতের বা ঝোপালো পেয়ারা গাছের কতগুলো বৈশিষ্ট্যের কথা আমরা ইতিমধ্যে বলেছি। এইখানে আমরা লক্ষ্য করব যে এই রকম একটি গাছ, এতে বয়স মাত্র 1 বছর। এই 1 বছর বয়সী একটা গাছে এখানে এখনই অন্তত এই যে এই পাশে যদি আমরা দেখি, এই যে মানে নিচু হয়ে পড়ে যাচ্ছে একটা ডালে কতগুলো, এখানে অন্তত 1 কেজি পেয়ারা আছে একটা ছোট্ট ডালে। এখান থেকে আমরা এখন এই গাছে কমপক্ষে 20টি ফল আছে এবং এই 3টি ফলে 1 কেজি হবে। তার মানে এই ছোট্ট গাছে প্রায় 7 কেজি ফল ধরে আছে। 1 কেজি ফলের বর্তমান বাজার মূল্য এখানে
খামার থেকে কিনে নিয়ে যাচ্ছে 50 টাকা কেজি, বাইরে 80 টাকা 100 টাকা 100 টাকায় বিক্রি হচ্ছে। তো এই ফল একদিকে যেমন আমরা এখানে 20টা ফল হারভেস্ট করছে, আবার এই যে এখানে ফুল, এই যে এখানে ফুল থেকে কুড়ি ধরেছে এক বছরে। এখনই এখানে প্রায় 7-8 কেজি পেয়ারা আছে, এরপরে ফুল আছে, ফল আছে। এটা কিন্তু সারা বছর ধরে হতেই থাকবে। তার মানে এই গাছটির বয়স যত বাড়তে থাকবে এর উৎপাদন তত বাড়তে থাকবে ফলের, এবং দেখা যাবে যে 2 বছর বয়স হলে একটা গাছ থেকেই 1 মণের বেশি পেয়ারা পাওয়া যাচ্ছে হলো প্রতি বছরে। সেই ক্ষেত্রে একটি গাছে কমপক্ষে 2000 টাকার পেয়ারা দিচ্ছে। তো এইখানে আমাদের সারা বছর ধরে শুধু মানে স্পেসিফিক কয়েকটা মাসের সীমাবদ্ধ না। আমরা এখানে যদি দেখি যে এর যে বাইরের যে আবরণটা কিরকম সুন্দর সবুজ এবং এটা কচকচে, হ্যাঁ, এবং এই ব্যাগিং করার ফলে এখানে কোনো ধরনের ইনসেকটিসাইড বা কীটনাশক বা বালাইনাশক ব্যবহার করা হচ্ছে না। এবং এই ব্যাগিং এই যে একটি প্রযুক্তি বা একটি কৌশল, এই কৌশল প্রয়োগের মাধ্যমে আমরা কিন্তু শুধু পেয়ারাতে না, আম এবং কলা এসব ফসলে আমরা এখন এই পলি ব্যাগিং শুরু করেছি। এটা করার ফলে আমরা এখানে যে সারফেসটা সুন্দর হচ্ছে, হচ্ছে না, বাজার মূল্য ভালো পাওয়া যাচ্ছে এবং এটা নিরাপদ থাকছে। এর মধ্যে কোনো ক্ষতিকারক রাসায়নিকের অবশেষ থাকছে না, যার জন্য এটি আমাদের জন্য নিরাপদ খাদ্য। ঠিক এমনিভাবে মিশ্র ফল বাগানে আমরা ওই যে বলছিলাম যে আমাদের বেড়ার পাশ দিয়ে লেবু থাকতে পারে, আমরা ওইখানে লেবুর গাছ দেখছি, এখান থেকে আমরা প্রতি সারা বছর লেবু পেতে পারি। আবার আমরা যদি আরেকটু হাঁটি, কথা হচ্ছিল মিশ্র ফল বাগান নিয়ে। ঠিক আমরা এই ফল বাগানের আমাদের চুয়াডাঙ্গার সোহানুর এর যে ফল বাগান, সেই ফল বাগানে এখন দাঁড়িয়ে কথা বলছি। এইখানে আমরা যেমন আমরা থাই 5 জাতের পেয়ারা দেখছি, এখানে বিভিন্ন ধরনের পেয়ারা ধরে আছে। এর এই পাশে আরেকটি বীজবিহীন লেবুর জাত রয়েছে। সারা বছর ধরে এখান থেকে আমরা লেবু পাবো এবং সেই লেবুরও যেমন পুষ্টি মূল্য আছে তেমনি অর্থমূল্য রয়েছে। আমরা এই পাশে আরেকটি নতুন সংযোজিত জাত আমরা দেখছি আমের, এটি 12 মাসি। সারা বছর অন্তত 3 বার আমরা এখান থেকে আম পেতে পারি এবং এটাও 3টি আমে 1 কেজি হয় এবং এটা যেহেতু অফ সিজনে হয় এটা প্রচুর দামে বিক্রি করা যায়। আর এর হচ্ছে সংরক্ষণ যে গুণাগুণ সেটি অতি চমৎকার। এই পাকার পর সংগ্রহ করার পর 15 দিন স্বাভাবিক তাপমাত্রায় খুব ভালো এটা ভালো থাকে। কাজে এই আম বাজারজাতকরণ করেও একজন কৃষক অত্যন্ত লাভবান হতে পারেন। স্যারের কাছ থেকে শুনলাম আমরা মিশ্র ফল বাগানে এবং ফল বিষয়ে বেশ অনেক কিছু তথ্য শুনলাম। স্যার, আমাদের যে বাগানে আমরা দাঁড়িয়ে আছি মিশ্র ফলের বাগান, সেই বাগানের যে মালিক, হ্যাঁ, এই হাফেজ আব্দুল কাদের সোহান আমাদের সাথে স্যার আছেন। অনেক ধন্যবাদ সোহানকে এই চমৎকার বাগানের জন্য। স্যার, এটা কিন্তু স্যার প্রায় প্রতিদিনই কিন্তু অনেক দর্শনার্থী আসে দেখতে, এবং একটা আইডিয়াল বাগান যেটাকে বলে, বাগান নতুন করে করার ক্ষেত্রে কি কি করতে হবে, স্পেসিং কত হবে, সবকিছু কিন্তু এই বাগানে আসলে কিন্তু তারা জানতে পারে। তো সোহানের কাছে আমি জানতে চাচ্ছি যে লাভের বিষয়টা, বাণিজ্যিক, যেহেতু একটা বাণিজ্যিক বাগান, পেয়ারা কেমন দামে বিক্রি হচ্ছে বা পেয়ারা চাষ করে কেমন লাভ হলো, বা অন্যান্য ফসল যেগুলো আছে, লেবু বা আমও তো বিক্রি হয়েছে, তাই না? আম বিক্রি হচ্ছে। এরকম 1 বিঘার একটা মিশ্র ফল বাগান যদি থাকে, স্যার যেমনটা বললেন যে লেবু, আম, পেয়ারা, মোটামুটি 2 বছর পরে সে কি পরিমাণ টাকা সে বাৎসরিক আয় করতে পারে? এখান থেকে 1 বছরে আমার মতন এই মিশ্র বাগান করলে সে 2 থেকে 3 লক্ষ টাকা মানে খরচ টোটাল বাদ দিয়ে সে প্রফিট করতে পারবে স্যার। এটা কত বছরের বাগান হতে হবে? মিনিমাম 2 বছর পর। 2 বছর। 1 বছর পরেই তো ফল আসে, কিন্তু সেটা আমরা না ধরলাম, আমরা দ্বিতীয় বছর থেকে যদি আমরা হিসাব করি, তাহলে 1 বছর যদি 2-3 লাখ টাকা হয়, তাহলে যদি কেউ স্যার 2-3 বিঘার একটা বাগান করতে পারে, তার তো বাইরের অন্য কিছু করা লাগে না, আর অন্য কোনো চিন্তা হচ্ছে করা লাগে না। স্যার, অন্তত 5 সদস্যের একটা পরিবার অত্যন্ত আনন্দের সাথে বা স্বচ্ছন্দে তিনি হচ্ছে তাদের যে ভরণ পোষণ, তাদের নিত্যদিনের যে চাহিদা
সেটা পূরণ করতে পারে। স্যার, আমাদের যে ক্রমবর্ধমান জনসংখ্যার যে বৃদ্ধি আমরা লক্ষ্য করি এবং বেকার সংখ্যা কিন্তু বাড়ছে। হ্যাঁ, বেকার সংখ্যা বাড়ছে, কর্মসংস্থানের জন্য সবাই এদিক ওদিক ঘুরছে। হ্যাঁ, শিক্ষিত যুবক, আমরা কিন্তু তাদেরকে কৃষিতে আগ্রহী করার জন্য চেষ্টা করছি। না, দৃষ্টান্ত তো সোহান ডিপ্লোমা কৃষি পাশ করেছে, করার পর অন্যদের মতো চাকরির পেছনে না ঘুরে এই সমস্ত জমিও তার নিজের না অন্যের জমি এখানে লিজ নিয়ে উনি যে বাগান করে রোজগারের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন। আজকে আমাদের যে কৃষি ভাবনা হচ্ছে কৃষি আগের দিনের মতো খোরপোশ ভিত্তিক থাকবে না, আর ওই কেবল দানা জাতীয় ফসল উৎপাদন নির্ভরও থাকবে না। কৃষি হবে বাণিজ্যিক কৃষি, সার্বিক যে খাদ্য উপাদান তৈরি বা অর্থকরী ফসল তৈরির সব বিষয়ে আমাদের কৃষি বা কৃষকের ঝোঁক থাকতে হবে। আমরা আজকের কৃষককে আমাদের যে প্রচলিত যে ধ্যান ধারণার কৃষক বলে আমরা আর গণ্য করতে চাই না। আমরা চাই আমাদের আজকের কৃষক হবে শিক্ষিত এবং তিনি একজন উদ্যোক্তা, এবং আমরা কৃষিকে একটি বাণিজ্যিক স্তরে উন্নীত করতে চাই, যার মাধ্যমে কৃষক থেকে ভোক্তা পর্যন্ত সকলে এই কৃষি ব্যবস্থার মধ্যে থেকে লাভবান হতে পারবে। এর বাইরে আরেকটি বিষয় আছে, সেটি আমাদের জন্য বাংলাদেশের মতো দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এই যে জলবায়ু পরিবর্তনের ঝুঁকির বিষয়টি। তো এটি শুধু কোনো নির্দিষ্ট ফসলের জন্য না বা কোনো নির্দিষ্ট এলাকার জন্যও না, বিভিন্ন জায়গায় এটা হতে পারে। এই জন্য আমরা এটাকে এক ধরনের ক্রস কাটিং বিষয় আমরা বলে থাকি। তবে আমাদের প্রতিদিনের কৃষি ভাবনার সাথে জলবায়ু পরিবর্তনের ঝুঁকির বিষয়গুলো মাথায় রাখতে হবে। সেই সাথে আমরা বলেছি যে পুষ্টি, খাদ্য মানে শুধু মানে পেট ভরা নয়, এর সাথে যাতে যথাযথ পুষ্টির যোগান থাকে সেটি আমাদেরকে সামনে নিশ্চিত করতে হবে। আমাদের নারীর স্বাস্থ্য, আমাদের পরিকল্পিতভাবে উৎপাদিত নিরাপদ খাদ্যের মধ্যে দিয়ে তারা যাতে আরও উন্নত স্বাস্থ্যের অধিকারী হতে পারে সেই বিষয়গুলো নিশ্চিত করতে হবে, যেটা আমাদের যে টেকসই উন্নয়ন অভিলক্ষ্য, যেটাকে আমরা SDG বলি, তার মধ্যে এই বিষয়গুলোকে ধরা হয়েছে। আমরা বর্তমান সরকারের কৃষি মন্ত্রণালয় এই বিষয়গুলো নিয়েই মূলত আগামী দিনে নানান রকমের কর্মযজ্ঞ শুরু করবে, সেটি আমাদের সকলের প্রত্যাশা। স্যার, ঠিকই বলেছেন স্যার। আসলে আমরাও চাই এরকম একটা সোনার বাংলাদেশ, যেখানে হচ্ছে এদেশের সকল মানুষ সামাজিকভাবে আর্থিকভাবে স্বাচ্ছন্দ্যে থাকবে, এবং আমরা অবশ্যই একটা কৃষি সমৃদ্ধ বাংলাদেশ প্রত্যাশা করি। তো স্যারের মতো মানুষ যেহেতু আছেন আমাদের কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ দপ্তর, কৃষি গবেষণা প্রতিষ্ঠান এবং সর্বোপরি সরকারের যে আন্তরিকতা হচ্ছে কৃষিতে রয়েছে, তার সাথে সাথে আমাদের সোহানের মতো তরুণ উদ্যোক্তা যারা শুধু অর্থ উপার্জনের জন্য বিভিন্ন কাজে যুক্ত না হয়ে কৃষির মতো একটা মহান পেশার সাথে যুক্ত হয়েছেন, আমাদের দেশকে সমৃদ্ধ করেছেন, সকলের প্রচেষ্টায় আমরা একটা কৃষি সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলব, এমনটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ।